নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমার গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। গল্প শোনা হয়ে গেলে একটি লাইক ও একটি কমেন্ট করবেন আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ার আমাকে আরও বহু মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবে। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন বিকাশ দে রচিত অন্ধকারে আলোর রেখা। লেখক বিকাশ দে, জন্ম আসামের ছোট্ট রেল শহর বদরপুরে 1956 খ্রিস্টাব্দে। প্রথম প্রকাশিত গল্প 1989 খ্রিস্টাব্দে লিটিল ম্যাগি। উত্তর পূর্ব ছাড়াও ত্রিপুরা, কলকাতা, দিল্লি, মুম্বাই এসব জায়গা থেকে ম্যাগ সংকলনে প্রকাশিত গল্পের সংখ্যা এখনও পর্যন্ত প্রায় 175। নিজস্ব সংকলন এ পর্যন্ত 9টি। গত অক্টোবর থেকে ইউটিউবে গল্প পাঠাতে শুরু করেছেন। 2টি গল্প গত মাসে পাঠ হয়ে গেছে। কয়েকটা পাঠের পথে। পেশায় উনি একজন আসাম পিডব্লিউডিতে অ্যাকাউন্ট অফিসার ছিলেন। বিকাশদের দ্বিতীয় গল্প অন্ধকারে আলোর রেখা আমার চ্যানেলে আপলোড করা হচ্ছে। ওনার আরও একটি গল্প আমার চ্যানেলে আপলোড করা হয়েছে। গল্পটির নাম ভিন্ন রূপে ভালোবাসা। বিকাশদের গল্প আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। তো চলুন আজকে দ্বিতীয় গল্পটি শোনা যাক, অন্ধকারে আলোর রেখা। মায়ের অসুখের খবর পেয়ে পরের দিনই তুহিনা কটক থেকে পৌঁছে গেল। গত বছরও মায়ের অসুখের খবর পেয়ে 3 দিনের মধ্যে এসে পড়েছিল। সময় মতো পৌঁছে একা চিকিৎসা করিয়ে মাকে সুস্থ করে তুলেছিল। সেই সময় হার্টের সমস্যা ছিল, কিন্তু এবার মাকে কতটুকু রক্ষা করতে পারবে তা একমাত্র ঠাকুরই জানেন। স্ট্রোক হয়ে 3 দিন ধরে প্রায় অচেতনভাবে নার্সিংহোমে পড়ে আছেন। ডাক্তাররা বলেছেন রোগীকে অবজারভেশনে রাখতে হবে, কোনো ভরসা দিচ্ছে না। তবুও তুহিনা এবার বেশি ঘাবড়াচ্ছে না। দাদা কলকাতা থেকে বিকেলেই এসে পৌঁছে যাবে। তারপর ডাক্তারের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনে বাইরে নিয়ে যাওয়ার জন্য মানসিক ও আর্থিক প্রস্তুতি তাদের আছে। অসুখের খবর পেয়ে মেয়ে দুটিকে নিয়ে তুহিনা কিভাবে আসবে তাই ভাবছে। শুভদীপ সমাধান করিয়ে দিয়ে বলল, টিয়া আমার কাছেই থাকুক, যেহেতু সামনে ওর অ্যানুয়াল এক্সাম। বেশি কিছু না ভেবে তুমি এক কাজ করো, টুসিকে নিয়ে কালকেই ফ্লাইটে চলে যাও। টিকিটের ব্যবস্থা? সে তোমাকে ভাবতে হবে না, সেখানে বাড়িতে গিয়ে দরকার পড়লে আমায় খবর দেবে। স্বামীর পরামর্শে টুসিকে নিয়ে তুহিনা পরের দিনে ছুটে এসেছিল। ছোট্ট শহরের বাড়িটাতে একদিকে তুহিনার বিধবা মা থাকেন, সঙ্গে কাজের মেয়ে। অন্য ভিটেতে একটা আসাম টাইপের ঘরে তাদের ভাড়াটে রমা কাকু থাকেন। সেদিন রাতে তুহিনার মায়ের অসুস্থতার খবর পেয়ে তিনি প্রথম ছুটে এসেছিলেন ও মাকে হসপিটালে ভর্তি করিয়েছিলেন। তুহিনা এসে পড়ায় তিনি কিছুটা ভারমুক্ত হলেন। আর আজ তো তুহিনার দাদাই এসে পড়বে। হাসপাতালে রমা কাকুকে রেখে তুহিনা কিছুক্ষণ আগে বাড়িতে চলে এসেছে। টুসিকে ভাত খাইয়ে ঘুম পাড়াচ্ছে। এমন সময় মোবাইল ফোন বেজে উঠল। প্রায় দৌড়ে গিয়ে ফোনটা কানে লাগিয়ে তুহিনা বুঝতে পারল রিংটিউন। সিংটিউনের গান নিয়ে অযথা উৎপাত। কাস্টমার বাইক চালাচ্ছে না, স্লাইন নিচ্ছে। এসবে ভ্রুক্ষেপ নেই টেলিফোন কর্তৃপক্ষের। কিছু সময় পর ফোনটা আবার আর্তনাদ করে উঠল। বিরক্ত হয়ে তুহিনা মোবাইলটা হাতে নিয়ে স্ক্রিনে চোখ রাখল। শুভদীপের নাম ভাসছে। কানে ফোনটা লাগিয়ে তুহিনা শুরু করে দিল, শোনো, মা একই অবস্থায় আছেন। টুসির দিকে নজর রাখবে, সময় মতো যেন খাওয়া দাওয়া করে। তুমি অফিসের ছুটি বাড়িয়ে। শোনো, তোমার দাদার কথা তোমাকে ভাবতে হবে না, ও আসার পর সঙ্গে সঙ্গে তোমাকেই জানাবো। আরে শুনবে তো কথাটা। আমি টুসিকে ঘুম পাড়াচ্ছি, যা বলো তাড়াতাড়ি বলো। তোমার দাদা আসতে পারবে না। কি কি বলছো? কেন আসতে পারবে না? তোমাদের ওখানে কিছুতেই সে লাইন পাচ্ছে না, সকাল থেকে ট্রাই করে যাচ্ছে, তাই আমাকে খবরটা পাঠালো। যাকগে, আমি চলে আসবো নাকি?
কি বলবো, মাথায় কিছু আসছে না, একটু পর রিং করব। ঠিক আছে, রাখছি। কথাটা বলে শুভদীপ লাইনটা কেটে দিল। খবরটা পেয়ে তুহিনা বিচলিত হয়ে পড়ল। দাদা কেন আসতে পারবে না, ভেবে পাচ্ছে না। কি এমন জরুরি কাজে সে আটকে পড়ে গেল? গত বছরও মায়ের অসুখের সময় অফিসে কাজের চাপ থাকায় সে আসতে পারেনি। এবার তাদের কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়েনি তো? সময়টা তুহিনাদের খারাপ চলছে। মায়ের অবস্থার কোনো উন্নতিই হচ্ছে না। তুহিনার মাথায় দুশ্চিন্তার মিছিল। বেশ কিছু সময় পর মোবাইলটা আবার বেজে উঠল। শুভদীপের ফোন। কি হলো, ফোন করলে না? অন্যমনস্ক তুহিনা ফোনটা করার কথা ভুলেই গেছে। ভেবে পাচ্ছি না কি হবে। রমা কাকুকে নিয়ে আমি কতটুকু সামলাতে পারবো। তুমি না হয় রাত পর্যন্ত অপেক্ষা করো, দেখা যাক। ডাক্তাররা যদি বলেন ডেঞ্জার ক্রস করে গেছে, তাহলে কষ্ট করে আর এত দূর আসতে হবে না। তারপর বিড়বিড় করে বলল, দাদা এসে গেলে তোমার আসার আর দরকার পড়তো না। দাদার কথা রাখো, হয়তো বিশেষ কোনো অসুবিধা আটকে পড়ে গেছে। আমি মোটামুটি রেডি হয়ে থাকবো, রাতে ফোন করে জানাবে, ঠিক আছে? ছাড়ছি। ও, টুসি কেমন আছে? ভালোই, চিন্তা করবে না। শুভদীপ লাইনটা কেটে দিল। রাত প্রায় 11:30টায় তুহিনার ফোনে শুভদীপ জানতে পারল যত তাড়াতাড়ি সম্ভব সে যেন টুসিকে নিয়ে চলে আসে। মা চলে গেছেন। কান্না জড়ানো গলায় তুহিনার কথাগুলো শুভদীপ কোনো রকমে বুঝতে পারল। ওধার থেকে শুভদীপের গলা ভেসে এলো, বয়স হয়েছে, অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকাটা বড়ই কষ্টের। তারপর সাহস দেবার জন্য সে বলল, রমা কাকু আছেন তো? টেনে টেনে তুহিনা বলল, তা আছেন। ব্যাস, চিন্তার কোনো কারণ নেই। মেয়েদের 4র্থ দিনের কাজটা তুহিনা সুসম্পন্ন করল। 2 দিন আগে ফোরে পড়া টিয়াকে নিয়ে শুভদীপ এসে পৌঁছেছিল। ওইদিকে 4র্থ দিনের কাজটা তমাল কলকাতায় সেরে 3 দিন পর এসে পৌঁছল। তমাল আসার পর সে কেন আগে আসতে পারেনি এ ব্যাপারে কেউ কিছুই জানতে চাইল না। এখন এসবের সময় নয়। তুহিনা দাদার কাছ থেকে শুধু এটুকু জেনে নিল ওরা সবাই সুস্থ আছে। সুদীর্ঘ 1 মাস হব্বিসির দখল সহ্য করার পর শ্রাদ্ধ করার রেওয়াজ কবেই প্রায় উঠে গেছে। সবাই ব্যস্ত। এদিকে 13 দিন দেখতে দেখতে চলে আসবে। তমাল শ্রাদ্ধের কাজের প্রস্তুতি শুরু করে দিল, অবশ্য রমা কাকুর সাহায্যে। লোকজনের অভাব কিছুটা হলেও অনেক সময় সামলানো যায় টাকা দিয়ে। কমিউনিটি হল ভাড়া করা থেকে শুরু করে ক্যাটারার, পুরোহিত, নিমন্ত্রণের চিঠি সব কিছুই গুছিয়ে ফেলা হলো। শ্রাদ্ধের দিন সকালে ফ্লাইটে এসে 3 দিন থেকে ফ্লাইটে কলকাতায় ফিরে গেল তমালের বউ প্রিয়াঙ্কা ও 9-এ পড়া ছেলে বাদশা। কারণ দেখালো ছেলের পরীক্ষা ও টিউশন। এখানে এসে প্রিয়াঙ্কার ফুরসত নেই। 3 দিনই ছুটোছুটি করেছে বিউটি পার্লার ও শপিংয়ে। শ্রাদ্ধের দিন তার সাজগোজ দেখে তুহিনা লজ্জায় লেগেছে। কথা বলার ক্ষমতা তুহিনা যেন হারিয়ে ফেলেছে। যদিও মায়ের শারীরিক অবস্থার অবনতি দেখে একটা কিছু ঘটে যাওয়ার অনুমান ও আশঙ্কা যেন একদমই করতে পারেনি তা নয়, তবুও মন মানতে চাইছে না। বেশ কিছুদিন লাগবে এই মুষড়ে পড়া অবস্থাটা থেকে কাটিয়ে উঠতে। মাকে কটকে নিয়ে গিয়ে তাদের সঙ্গে রাখার কত ইচ্ছে ছিল, কিন্তু অনিবার্য কারণে এতদিন তা পারেনি। এবার ভেবেছিল মা কিছুটা সুস্থ হয়ে উঠলে নিয়েই যাবে। বাড়িটাকে দেখে বোঝার উপায় নেই যে এখানেই মাত্র কয়েকদিন আগে একটা লোক চিরতরে চলে গেছে। মাস স্পর্শের পরের দিন তমাল, শুভদীপ ও পাড়ার কয়েকজন ড্রয়িং রুমে বসে গল্প করছে। গল্পে বিভিন্ন প্রসঙ্গ এসে পড়েছে। একজন বলল, হিগস বোন কণা আবিষ্কারের পর বিজ্ঞানী পিটার হিগসকে নোবেল পুরস্কারে সম্মানিত করা হবে কিনা। আর একজন মাঝবয়সী ভদ্রলোক বলল,
বড় মাপের লোকেরা বলেন ইন্ডিয়া লিভস ইন ভিলেজেস, কিন্তু এদিকের গ্রামের যা অবস্থা, মুখ থুবড়ে পড়ে আছে। 40 বছর আগে যা ছিল এখনও তাই, আর 40 বছর পরেও এমনই থাকবে। রাজেশ খান্না মারা যাবার পর টিভিতে সম্প্রচারিত অনুষ্ঠানে তার সুপারহিট ছবির গানের টুকরো টুকরো লাইন কারো কারো মনটাকে নস্টালজিয়ায় ভিজিয়ে দিয়েছে। এই প্রসঙ্গ বাদ পড়ল না। সবার শেষে খেলার পাতা, শিলংয়ের লাজং ক্লাবের উত্থান প্রসঙ্গ। হঠাৎ রমা কাকু এসে পড়ায় ওদের গল্পে ছেদ পড়ল। শুভদীপ কৃতজ্ঞতার সুরে রমা কাকুর দিকে তাকিয়ে বলল, মা অসুস্থ হওয়ার দিন থেকে শুরু করে আপনি যেভাবে পরিশ্রম করেছেন। তাকে থামিয়ে দিয়ে লজ্জিতভাবে রমা কাকু বললেন, এসব ভুলবেন না। ছেলে মেয়েরা বাইরে থাকলে বিপদে আপদে, অসুখে বিসুখে প্রতিবেশীরাই তো সাহায্য করে, আর করা উচিত। একটু থেমে তিনি বললেন, সত্যি কথা বলতে কি জানো তো, আমার ক্ষেত্রে তাই হবে। ভাবলেই আতঙ্ক হয়, বেশি দিন বাঁচতে ইচ্ছে হয় না। বেঁচে থাকাটা বড়ই কষ্টকর, অনেক সময় মৃত্যুর চেয়েও। বাতিলের তালিকায় থেকে অর্থহীনভাবে এতদিন বেঁচে কি হবে। মনে মনে ভাবলেন, ছেলেটা তো শুধু জেনারেশনের খাতায়। একটা দীর্ঘ নিঃশ্বাস যেন বেরিয়ে পড়ল রমা কাকুর বুক থেকে। তমাল জিজ্ঞেস করল, আপনার ছেলে বেঙ্গালুরুতে না? আগে ওখানে ছিল, এখন নতুন চাকরি নিয়ে হায়দ্রাবাদে। শুভদীপ বলল, সামান্য বেশি বেনিফিট পেলে আজকাল ছেলেমেয়েরা চাকরি পাল্টায়। মনে মনে সে ভাবল, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, মোবাইলের সিমও। রমা কাকু সায় দিয়ে বলল, তাই আমি তো ছেলেটাকে বলি একটু ধৈর্য ধর, কিন্তু কে কার কথা শোনে। একটু থেমে রমা কাকু আবার বললেন, তোমাদের কাকিমা বেশিরভাগ সময় ছেলের ওখানেই থাকেন, ওকে দেখাশোনা করার লোক নেই। বিয়েটা করিয়ে দিলে সমস্যা মিটে যাবে। এদিকে পেনশনারি বেনিফিট সব কিছু পেয়ে প্রায় বছর খানেক লেগে যাবে। এখন আমাকে এখানেই থাকতে হচ্ছে। তোমরা চলে যাওয়ার পর আমার ভীষণ খারাপ লাগবে। তোমাদের বাড়িটার দিকে তাকালে দিদির কথা মনে পড়বে। শুভদীপ তমালের উদ্দেশ্যে বলল, এখানে নতুন একটা ভাড়াটে বসিয়ে দাও, যা বিরাট বাড়ি। বাড়ির প্রসঙ্গ যেহেতু এসেই গেল, এতদিন ধরে মনের মধ্যে রাখা কথাটা তমাল বলেই ফেলল, ভাবছি বাড়িটা বিক্রি করে দেবো, সবাই রাজি থাকে তো। শুভদীপ বলল, দেখো ভাবনা চিন্তা করে। তারপর রমা কাকুর দিকে তাকিয়ে সে বলল, বাড়ি বিক্রি করে দিলে আপনার অসুবিধা হবে না? রমা কাকু বললেন, না না, আমার কিসের অসুবিধে, পাড়াতেই খালি বা ঘর পড়ে আছে। একটু ভেবে রমা কাকু তমালকে বললেন, বাৎসরিক পর্যন্ত অপেক্ষা করা যায় না নাকি? তমাল ভাবল, শ্রাদ্ধ যেহেতু 1 মাসের জায়গায় 13 দিনে করা যায়, তবে আর অপেক্ষা করার কোনো মানেই হয় না। শুভস্য শীঘ্রম। বাৎসরিকের সময় সবাই কোনো একটা মন্দিরে চলে গেলে পুরোহিত সব ব্যবস্থা করে দেবেন। মুখে সে বলল, আবার কবে সবাই একসঙ্গে হব? রমা কাকু বলে, তা অবশ্য ঠিক। আপত্তি না করলেও এখনই বাড়ি বিক্রির ব্যাপারটা তুহিনা মন থেকে মেনে নিতে পারছে না। মানুষ বড় তাড়াতাড়ি নিজেকে বদলে ফেলতে পারে। আপনজন কারো মৃত্যু হলে সে সময় আমরা এমনভাবে মুষড়ে পড়ি যেন পৃথিবীতে মৃত্যুর ঘটনা এই প্রথম ঘটেছে। আবেগপ্রবণ হয়ে আমরা হতাশ, ত্যাগী ও উদাসীন হয়ে পড়ি। কয়েকজনের কাছ থেকে গল্প শুনে তুহিনা এটাও বুঝতে পেরেছে, শ্মশানে গেলে তবেই অনেকের মনে পড়ে শ্মশানই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। এখানের আরও অনেকের সুব্যবস্থার চেষ্টা করার উচিত সবাই মিলে। আবেগের আতিশয্যে এক ধাপ এগিয়ে কয়েকজন এমনভাবে দেখায় যেন সম্পত্তি উজাড় করে এখনই শ্মশানকে ঢেলে সাজিয়ে দেবে। কিন্তু 2 দিন পরই
এই সব কথা বেমালুম ভুলে গিয়ে প্রায় সবাই নিজের ভোগ বিলাস পার্থিব সুখ পেতে মরিয়া হয়ে উঠি। মানুষ জীবটা সত্যি বড় বিচিত্র স্বভাবের। অবশেষে অনেক সুখ দুঃখের স্মৃতি মাখানো বিশাল বাড়িটা ধানের জমি সহ দালালদের হাতে তুলে দেওয়া হলো। প্রায় 5 মাস পর রেজিস্ট্রি করার সময় ওরা সবাই দুদিনের জন্য এখানে এসে আবার সমবেত হলো। বাড়ি বিক্রির টাকা থেকে তুহিনার প্রাপ্য টাকাটা তাকে তমাল দিয়ে দিল। তুহিনার কাছ থেকে কথা আদায় করার জন্য প্রিয়াঙ্কা বলল, টাকাগুলো আমাদের ভীষণ কাজে লাগবে। 12 পাস করার পর ছেলেকে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করিয়ে দেব, প্রাইভেট ইনস্টিটিউশনে ডোনেট দিয়ে হলেও। তারপর চোখ থেকে সানগ্লাসটা তুলে কপালের ওপরে চুলে গুজে দিয়ে প্রিয়াঙ্কা তুহিনার উদ্দেশ্যে বলল, তোমাদের তো অনেক টাকা, আর তার উপরে এখন এতগুলো টাকা পেয়েছো, কি মজা! কি করবে এগুলো দিয়ে? একটা বৃদ্ধাশ্রম খুলব। সবাই অবাক। তমাল বলল, মেডিকেল ইঞ্জিনিয়ারিংদের কোচিং সেন্টার বা শপিং মল এসবও খুলতে পারিস, ব্যবসা ভালোই হবে। শেষ দিকে মা নিঃসঙ্গভাবে বেশ কষ্টের দিন কাটিয়েছেন রে দাদা। চিকিৎসার যে একদম ত্রুটি হয়নি এমনও বলা যাবে না। এই সমস্যা আজকাল দাবানলের মতো চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়ছে রে। রমা কাকুর মতো পরোপকারী সবের লোকেরাও দিন দিন কমে যাচ্ছেন। তাই ব্যবসার জন্য নয়, বৃদ্ধদের পাশে দাঁড়াতে বৃদ্ধাশ্রম খুলব বলে আমি স্থির প্রতিজ্ঞ। তার প্রশংসনীয় সিদ্ধান্ত শুনে রমা কাকুর মনে হলো তুহিনারা আছে বলেই বোধহয় তমসাচ্ছন্ন পৃথিবীটা এখনো ঘুর। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর বিকাশদের এটি দ্বিতীয় গল্প আমার চ্যানেলে আপলোড করা হলো। আর বিকাশদের এই গল্পগুলো কিন্তু আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে। আশা করছি সামনের দিনগুলোতে ওনার লেখা আরও গল্প আপনাদের কাছে তুলে ধরতে পারবো। গল্প শোনা হয়ে গেলে একটি লাইক, একটি কমেন্ট আর শেয়ার করবেন। আর আপনাদের একটি লাইক, কমেন্ট ও একটি শেয়ার আমাকে বহু মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবে।